খাড়িগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থান খাড়িগ্রাম। হিন্দু যুগের খাড়ি মণ্ডল বা খাড়ি বিষয়ের ভৌগোলিক স্মৃতি খাড়িগ্রামটি আজও বহন করে চলেছে। খাড়ি নামটির উৎপত্তি হয়েছে খাড়িগ্রামের বিশেষ ভৌগোলিক অবস্থান থেকে, কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা থেকে নয়। ইংরেজি এস্টুয়ারি কথার অর্থ খাড়ি, নদীর প্রবাহ সাগর সঙ্গমের কাছে, যেখানে ছোট ছোট সংকীর্ণ ধারায় ব্র্যাকেটে খালে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সাগরের দিকে ছুটে চলে, তাকেই এস্টুয়ারি বা খাড়ি বলে। সেই বিশেষত্বের জন্যই দক্ষিণ চব্বিশ পরগনার এই গ্রামটির নাম খাড়ি। যে নদীটি এরই কাছাকাছি কোনো জায়গা থেকে অজস্র সংকীর্ণ ধারায় অদূরে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হতো, তার নাম আদিগঙ্গা বা প্রাচীন ভাগীরথী। খাড়িগ্রাম আদিগঙ্গারই খাড়ি। আজ তার খাড়িত্ব প্রায় নষ্ট হয়ে গেছে, তবু যেটুকু অবশিষ্ট আছে তাই তার প্রাচীন মহিমা উপলব্ধি করবার পক্ষে যথেষ্ট। উত্তর পশ্চিম সুন্দরবন ব্র্যাকেটে খাড়িজার অন্তর্ভুক্ত ব্র্যাকেট ক্লোজড থেকে যেসব ঐতিহাসিক নিদর্শন আজ পর্যন্ত পাওয়া গেছে তার অধিকাংশই মুসলমান পূর্ব হিন্দু যুগের। বিজয় সেন ও লক্ষণ সেনের দুখানি তাম্রপট্টলিপি ২৪ পরগনা থেকে পাওয়া গেছে। বিজয় সেনের বারাকপুর লিপিতে খাড়ি একটি বিষয় বলা হয়েছে এবং লক্ষণ সেনের সুন্দরবন লিপিতে খাড়িমণ্ডল কথাটি আছে। হিন্দু যুগে বাংলাদেশের বৃহত্তম ভৌগোলিক বিভাগকে ভুক্তি বলা হতো, যেমন দণ্ডভুক্তি, বর্ধমান ভুক্তি, পৌণ্ড্রবর্ধন ভুক্তি ইত্যাদি। ভুক্তির পরবর্তী ক্ষুদ্র বিভাগকে বিষয় ও মণ্ডল বলা হতো। মণ্ডলের অধীন বিভাগ ছিল খণ্ডল, আবৃত্তি ও ভাগ। আবৃত্তি ছিল চতুরক ও পাটকে বিভক্ত। পাটকই ছিল ক্ষুদ্রতম ভাগ, প্রায় একটি গ্রামের অর্ধেক। প্রাচীন বিষয় বা মণ্ডল কতকটা আধুনিক মহকুমার মতন ছিল বলা চলে। খাড়ি, খাড্ডি, খাটিকা প্রাচীন দুটি ভুক্তির অধীন একটি বিরাট মণ্ডল ছিল। প্রাচীন ভাগীরথীর পশ্চিম তীর ছিল পশ্চিম খাড়ি বা পশ্চিম খাটিকা এবং পূর্ব তীর পূর্ব খাড়ি ব্র্যাকেটে বর্তমান খাড়ি ব্র্যাকেট ক্লোজড। পশ্চিম খাড়ির অন্তর্গত ছিল বেতড্ড বা বেতর চতুরক ব্র্যাকেটে আধুনিক হাওড়া জেলার বেতর ব্র্যাকেট ক্লোজড। দক্ষিণ রাঢ় থেকে পরবর্তীকালে কোনো সময় হয়তো এই চতুরকটি বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছিল কোনো কারণে। পশ্চিম খাড়ি ছিল বর্ধমান ভুক্তির অধীন, পূর্ব খাড়ি পৌণ্ড্রবর্ধন ভুক্তির অধীন। আলোচ্য খাড়ি এই পূর্ব খাড়ি। লক্ষণ সেনের উল্লিখিত সুন্দরবন লিপিতে দেখা যায় যে দ্বাদশ শতাব্দীর শেষে ব্র্যাকেটে ১১৯৬ খ্রিস্ট অব্দে ব্র্যাকেট ক্লোজড শ্রীমৎ ডম্মন পাল ব্র্যাকেটে পাঠান্তরে শ্রী মদম্মন পাল, লিপিবিদ ডক্টর দীনেশচন্দ্র সরকার ও ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডম্মন পাল পাঠি গ্রহণ করেছেন ব্র্যাকেট ক্লোজড। নামে কোনো সামন্ত পূর্ব খাড়িতে একটি স্বাধীন রাজ্য স্থাপন করেন। লক্ষণ সেনের রাজত্বকালে ডম্মন পাল তাঁরই অধীন একজন সামন্ত ছিলেন, কিন্তু লিপি পাঠে মনে হয় তিনি স্বাধীন সামন্ত রাজাই ছিলেন। তা না হলে মহারাজাধিরাজ উপাধি তিনি নিজে ব্যবহার করার সাহস পেতেন না। লিপিতে বলা হয়েছে যে অযোধ্যা থেকে এই পাল বংশ এসে পূর্ব খাড়ি দখল করেন। কিভাবে দখল করেন তা জানা যায় না। দুজন রাজার কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একজনের নাম সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তবে তার উপাধি ছিল পরম মাহেশ্বর, মহামাণ্ডলিক এবং নামের গোড়ায় শ্রী ও শেষে পালদেব ছিল। তাঁর পরবর্তী রাজা হলেন মহাসামন্তাধিপতি মহারাজাধিরাজ ডম্মন পাল। ইনি দ্বাদশ শতাব্দীতে খাড়ির স্বাধীন সামন্ত রাজা ছিলেন। এই ডম্মন পাল
বাংলার পাল রাজবংশের কেউ কিনা তাও সঠিক বলা যায় না, হওয়াও বিচিত্র নয়। পাল রাজত্বের পতনের পর হয়তো রাজবংশের কেউ সুন্দরবনের এই অঞ্চলে পালিয়ে এসে গোপনে শক্তি সঞ্চয় করেছিলেন এবং লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে তাঁর দুর্বলতা ও অবনতির সুযোগ নিয়ে বিদ্রোহ করে আত্মপ্রতিষ্ঠা করেছিলেন। সে যাই হোক, এবং ডোমন পাল যেই হন, তিনি যে দক্ষিণ ২৪ পরগনার বিদ্রোহী সামন্ত ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। সুন্দরবন লিপি থেকে হিন্দু যুগ ও মুসলমান যুগের সন্ধিক্ষণের সামাজিক অবস্থার অনেকটা আভাস পাওয়া যায়। লক্ষণ সেনের রাজ্যের আভ্যন্তরিক শৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছিল। তার অধীন সামন্তরা নানা স্থানে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করছিলেন। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ক্রমেই শিথিল হয়ে আসছিল। একাধিক কারণে, তার মধ্যে সেন রাজত্বকালের তীব্র বর্ণবৈষম্য ও জাতিভেদ নীতিও অন্যতম কারণ হওয়া আশ্চর্য নয়। বাংলার বৃহত্তম লোকসাধারণ সেন রাজাদের সামাজিক বিভেদ নীতির সমর্থক ছিলেন বলে মনে হয় না, এবং তাঁরা যে তার বিরুদ্ধে বিদ্রোহ করেননি এমন কথাও বলা যায় না। তার কোনো প্রমাণ তামার পাতে বা পাথরের গায়ে লেখা নেই, অন্তত এখনও আবিষ্কৃত হয়নি। পূর্বখাড়ির স্বাধীন শাসক শ্রীমৎ ডোমন পাল এই ধরনের কোনো সামাজিক বিদ্রোহের নেতা ছিলেন কি না তাও বলা যায় না। দক্ষিণ ২৪ পরগনার পৌন্ড্র ক্ষত্রিয় ও মাহিষ্য প্রধান গ্রাম সমাজের দিকে চেয়ে দেখলে এবং তাদের শৌর্যবীর্যের ঐতিহ্যের কথা মনে হলে কর্ণাট বংশীয় সেন রাজাদের আমলে তাদের বিদ্রোহের সম্ভাবনা একেবারেই অস্বাভাবিক বলে মনে হয় না। পশ্চিম সুন্দরবনে খাড়ি হয়তো সেই বিদ্রোহের অন্যতম কেন্দ্র ছিল। মুসলমান যুগেও দেখা যায় দক্ষিণবঙ্গে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা সহজে সম্ভব হয়নি। পাঠান আমলেও তাই দেখা যায় হিন্দু সামন্তরা দক্ষিণ ২৪ পরগনায় প্রায় স্বাধীনভাবেই রাজত্ব করেছেন। চৈতন্য ভাগবতকার উল্লিখিত রামচন্দ্র খাঁ সেই রকম একজন সামন্ত ছিলেন। ছত্রভোগে ব্র্যাকেটে খাড়ি থেকে এক ক্রোশের মধ্যে ব্র্যাকেট ক্লোজড তাঁর সঙ্গে যখন নীলাচল যাত্রী শ্রী চৈতন্যের সাক্ষাৎ হয়, তখন স্থানীয় লোকরা তাঁকে দক্ষিণ অঞ্চলের অধিপতি বলে যেভাবে এক বাক্যে পরিচয় দিয়েছিলেন, তাতে তাঁর প্রতিপত্তি সম্বন্ধে আন্দাজ করা কঠিন নয়। মোগল যুগে রাজা প্রতাপাদিত্যের সঙ্গে মোগল সৈন্যের যে সংঘর্ষ হয়, তাতেও দক্ষিণবঙ্গের একটা বিশিষ্ট ভূমিকা ছিল। তাছাড়া হিন্দু সমাজের বর্ণভেদ ও জাতিভেদ প্রথার প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাধারণ লোকের যে কোনো সহানুভূতি ছিল না, ব্র্যাকেটে থাকতে পারেও না, ব্র্যাকেট ক্লোজড, তাও মুসলমান যুগে এই অঞ্চলের ধর্মান্তরের কাহিনী থেকেই স্পষ্ট বোঝা যায়। কৌলিন্য প্রথা ও মেলথাক প্রথা জর্জরিত হিন্দু সমাজে যাঁরা অবজ্ঞাত ছিলেন, তাঁরাই ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছিলেন আত্মধিক্কারে। শুধু মুসলমান যুগের নয়, ইংরেজ যুগের কাহিনীও তাই। মুসলমান গাজী সাহেবরা যা করেছিলেন, পরবর্তীকালে ইংরেজ পাদ্রী সাহেবরাও সহজেই তাই করতে পেরেছিলেন। হিন্দু সমাজের জাতিভেদ প্রথার প্রতি দক্ষিণ ২৪ পরগনার যেন একটা জাতক্রোধ ছিল বলে মনে হয়। গাজী সাহেবদের মতন পাদ্রী সাহেবদেরও তাই ধর্মপ্রচারের অন্যতম লীলাক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ বাংলা। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে তাই খাড়ি অঞ্চলের এই গুরুত্বপূর্ণ বিবরণটুকু পাওয়া যায়। এক নম্বর ফুটনোট, হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল ভলিউম 1 পেজ 235। আবার টেক্সটে ফিরে আসছি। দ্য প্রিন্সিপাল ভিলেজ ইজ খাড়ি, which contained a church and an English school in 1857, and a large portion of the population of which were Christian converts. 1857 সালেই খাড়িতে একটি গির্জা, একটি ইংরেজি স্কুল এবং বহু বাঙালি খ্রিস্টান ব্র্যাকেটে ধর্মান্তরিত ব্র্যাকেট ক্লোজড ছিলেন দেখা যায়। প্রায় ১০০ বছর পরে যা দেখলাম তা নতুন কিছু নয়, কেবল নতুন দৃষ্টিতে আর একবার খাড়ি গ্রামটিকে দেখলাম। খাড়ির নারায়ণীতলা দেখলাম,
সাধারণ ইটের ঘরে নারায়ণী প্রতিষ্ঠিত, চমকালো কোনো মন্দির নয়, সামনে মণ্ডপ। নারায়ণী চতুর্ভুজা, ত্রিনয়না ও সিংহবাহিনী। শক্তির প্রতিমূর্তি পরিষ্কার বোঝা যায়। ডাকার্ণবে খাড়ির কথা 64 পীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ বলে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর ফুটনোট, ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল, ভলিউম 3, এন.জি. মজুমদার, 60 থেকে 61 পৃষ্ঠা। আবার টেক্সটে ফিরে আসছি। হিন্দু যুগে খাড়ির প্রাধান্যের কথা আগেই বলেছি। তন্ত্রপীঠ তার অনেক পরের পর্ব। মনে হয় 16শ-17দশ শতাব্দীতেই এইসব পীঠস্থানের উৎপত্তি হয়। বিশেষ করে বাংলাদেশের তান্ত্রিক পীঠস্থান 3 নম্বর ফুটনোট, দ্য শাক্ত পীঠাস, ডক্টর ডি.সি. সরকার, JASB লেটার্স, ভলিউম 14, নম্বর 1, 1948। আবার টেক্সটে ফিরে আসছি। খাড়ির নারায়ণী ছত্রভোগের ত্রিপুরা সুন্দরী তখন থেকেই প্রাধান্য পেয়েছেন মনে হয়। নারায়ণীর পাশেই দেখলাম খাড়ির গাজী সাহেব, অশ্বপৃষ্ঠে আসীন ধর্মযোদ্ধা গাজী সাহেবের এরকম মূর্তি 24 পরগনায় আর কোথাও দেখিনি, অন্যত্রও দেখিনি। বৃদ্ধ এক মুসলমান ফকিরের কাছে বসে বসে গাজী সাহেবের মাহাত্ম্যের কাহিনী এবং হিন্দু মুসলমান নির্বিশেষে গাজীর পূজারী ভক্তদের কথা শুনলাম। খাড়ির সুদীর্ঘ ঐতিহাসিক জীবনের একটি পর্বের প্রতিমূর্তি গাজী সাহেব। তার পরবর্তী পর্বের ইতিহাস গির্জা ও বাঙালি খ্রিস্টানদের মধ্যে প্রতিফলিত হয়ে রয়েছে। সমাজ ও সংস্কৃতির স্তরগুলি আজও একইভাবে খাড়ি গ্রামে সুবিন্যস্ত।